4 দিনে প্রায় 50 আমলার রদবদল। তারপরে প্রথমে সমাজ মাধ্যমে, পরে সরাসরি নির্বাচন কমিশনে চিঠি রাজ্যের মুখ্যমন্ত্রী। অবিলম্বে এই ধরনের স্বেচ্ছাচারী, একতরফা, পক্ষপাত দুষ্ট যে পদক্ষেপ, সেখান থেকে বিরত থাকার দাবি মুখ্যমন্ত্রীর। আমলা বদলে ক্ষোভ কেন মমতার? কি কৌশল কমিশনের? রবিবার বিকেল 4টের সময় আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং তার 8 ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আমলাদের মধ্যে একটা রদবদল আমরা দেখতে পেলাম। প্রথমে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হলো, তার জায়গায় নতুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব এলেন, এবং তারপরেই আমরা দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিক্রিয়া দিয়েছিলেন। কিন্তু সোম, মঙ্গল, বুধ এই পরপর 3 দিনেও একই রকম ভাবে শীর্ষ আমলা পদে, পুলিশ প্রশাসনে একই রকম ভাবে সেই রদবদল চলল। খুব স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রী প্রথমে সমাজ মাধ্যমে পোস্ট করলেন সেই নির্বাচন কমিশন যে সমস্ত নোটিশ দিয়ে এই শীর্ষ পদের আমলাদের চেঞ্জ করেছিলেন, সেই চিঠিগুলোর সঙ্গে সঙ্গে তার ক্ষোভের কারণ ব্যক্ত করেছেন তিনি তার সমাজ মাধ্যমের পোস্টে। এবং সেখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী, তিনি সরাসরি নির্বাচন কমিশনে সম্ভবত তার 9ম চিঠি দিয়েছেন, এবং যেখানেও তিনি তার ক্ষোভ ব্যক্ত করেছেন। প্রথমে আমরা দেখেছিলাম মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তারপর রাজ্য পুলিশের ডিজি, তারপরে কলকাতার পুলিশ কমিশনার, এডিজি আইন শৃঙ্খলা, এবং তারপরে জেলা স্তরে এসপি। বুধবার সকালে ডিআইজি স্তরে কিছু অফিসারকে সরিয়ে দেওয়া হয়, অন্য আইপিএস কর্তাদের নিয়ে আসা হয়। 11 জন জেলা শাসককে সরিয়ে নতুন আইএএস অফিসারদের সেই পদে আনা হয়েছে। কলকাতা সহ মোট 7টা যে পুলিশ কমিশনারেট রয়েছে, তার 5 জন পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এতগুলো পরিবর্তন করা হয়েছে কমিশনের পক্ষ থেকে। এবং তারপরেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজ মাধ্যমে পোস্ট, এবং তারপরে চিঠি, যে চিঠিতে যে অভিযোগ রয়েছে মুখ্যমন্ত্রীর, তিনি মনে করছেন যে এই পদক্ষেপগুলো হলো সংবিধানের 324 অনুচ্ছেদের আড়ালে আদতে প্রশাসনিক অস্থিতিশীলতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির একটা সুপরিকল্পিত প্রচেষ্টা। আর কি বলছেন তিনি? বলছেন গণতন্ত্রের প্রতি এক চরম উপহাস। এর ফলে এমন এক পরিস্থিতি তৈরি হচ্ছে, যে আশঙ্কাটা তৈরি হচ্ছে অন্তত, যা অনেকটা জরুরি অবস্থা বা পরোক্ষে কেন্দ্রীয় শাসনের সমতুল্য। এই পদক্ষেপ সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করে বলে মনে করেন মুখ্যমন্ত্রী, এবং নির্বাচিত রাজ্য সরকারের যে কর্তৃত্ব তাকে খর্ব করেন বলেই মনে করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন যে অবিলম্বে যেন এই ধরনের স্বেচ্ছাচারী, একতরফা, পক্ষপাত দুষ্ট আচরণ থেকে বিরত হয় নির্বাচন কমিশন, কারণ এই পদক্ষেপগুলো জনস্বার্থ বিরোধী এবং দেশের গণতান্ত্রিক চেতনার পরিপন্থী। এক কথায় এই চিঠিটা নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা প্রত্যক্ষ এবং ক্ষুব্ধ অভিযোগ, যে তার মনে হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে আধিকারিকদের বদলি, এবং সেটার মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রশাসনকে ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল করা হয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রীর অভিযোগ তো বুঝতে পারলাম, কিন্তু কমিশন কেন এই রদবদল করলো? যদি সেই খোঁজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে কমিশন তো একাধিকবার রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে, বিরোধীদের সঙ্গেও কথা বলেছে। বিরোধীদের পক্ষ থেকে কমিশনের কাছে যে অভিযোগ ছিল, তাতে বলা হয়েছিল রাজ্যের পুলিশ এবং প্রশাসনের একাংশ পক্ষপাত দুষ্ট। গুরুত্বপূর্ণ পদে থাকা পুলিশ কর্তা বা আমলারা শাসক দলের এজেন্ডা বহন করে বলেই অভিযোগ করা হয়েছিল বিরোধী দলগুলির পক্ষ থেকে। সাম্প্রতিক অতীতে 2 জন আইপিএস কর্তা শাসক দলে যোগ দিয়েছিলেন। এই তথ্য, এই ঘটনা কার্যত বিরোধীদের তুরুপের তাস হয়, এবং বিরোধীরা এই বক্তব্যটা নির্বাচন কমিশনের সামনে রাখার পর, সেটা যেহেতু সত্য ঘটনা, সেটা বিরোধীদের অভিযোগগুলোকে আরো বেশি সত্য বলে মেনে নিতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করে, বা নির্বাচন কমিশনের কাছে এই অভিযোগগুলো সত্য বলে মেনে নেওয়ার ক্ষেত্রে উপযুক্ত তথ্য বা ভিত্তি হিসেবে স্থাপিত হয়। আর কি, এর ফলে রাজ্যের সচিবালয়ের ওপর যে আস্থাটা থাকা উচিত কমিশনের মতো একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের, সেই আস্থায় টোল পড়ে, কার্যত অনাস্থা তৈরি হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এরপরেই কমিশনের পক্ষ থেকে যে পদক্ষেপ হয়, সেই পদক্ষেপগুলো কি কি?
বিরোধীদের সমস্ত কটা অভিযোগ খতিয়ে দেখেছে কমিশন। রাজ্যের পুলিশ প্রশাসনে কে কোথায় কোন দায়িত্বে রয়েছেন তা নিয়ে সমীক্ষা করেছে কমিশন এবং তারপরেই পদক্ষেপ করে কমিশন। রাজ্য পুলিশ প্রশাসনে একটা বোঝাপড়ার শৃঙ্খল তৈরি হয়েছিল, যে বোঝাপড়ার শৃঙ্খলটা আদতে রাজ্যের শাসক দলের সঙ্গে এই যে আমলাতন্ত্র বা পুলিশ তাদের শীর্ষ পদে একটা বড়সড় সমন্বয়, যে সমন্বয়টা হয়তো কাঙ্ক্ষিত নয় কিন্তু সেই সমন্বয়টা হয়েছে বলেই মনে করেছে কমিশন এবং তার ফলে তাদেরকে সরানোর চিন্তা ভাবনা করেছে কমিশন এবং সরিয়েছে কিভাবে, যারা বর্তমান সরকারের আমলে সরকারের গুডবুকে নেই তাদেরকে গুরু দায়িত্বে নিয়ে এসেছে সরকার নির্বাচন কমিশন এবং এই নির্বাচন কমিশন তাদেরকে গুডবুকে নিয়ে আসার ফলে কি হচ্ছে, একটা ধারণা অন্তত এটা তৈরি হয় যে যারা গুডবুকে নেই তারা অন্তত সরকারের হয়ে কাজ করবেন না, তারা সরকারের সঙ্গে আপোষের পথে যাবেন না। ফলে সেই জায়গা থেকেই এই পদক্ষেপ করেছে কমিশন। শাসক দল তথা রাজ্য সরকারের যে ধারণাটা ছিল যে এক্ষেত্রে নিয়ম অনুযায়ী কি হয়, যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে কোনো একটি নির্দিষ্ট পদে কোনো অফিসারকে সরিয়ে নতুন অফিসারকে আনতে গেলে রাজ্য সরকারের কাছে 3টি নাম চাইবে, রাজ্য সরকার 3টি নাম দেবে, তার মধ্য থেকে একটি নামকে বেছে নেবে কমিশন। কিন্তু এই যে 3টি নাম, এই 3টি নামের মধ্যে যাকেই বেছে নেবে রাজ্য সরকার এমন 3টি নামকে এক্ষেত্রে পাঠাবে যে 3টি নামের মধ্যে যে কোনো একটি নামকেই চুজ করুন না কেন নির্বাচন কমিশন, তাতে রাজ্য সরকারের মনোনীত ব্যক্তি, রাজ্য সরকারের পছন্দের ব্যক্তি ওই সংশ্লিষ্ট পদে আসীন থাকবেন, যাতে রাজ্য সরকারের বা তথাকথিতভাবে শাসক দলের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, শাসক দলের স্বার্থই সেক্ষেত্রে সেটা কন্টিনিউ হবে। এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন সেই পথেই এবার হাঁটেনি, তারা সেই ছকেই যায়নি, তারা সরাসরি নিজেদের এখতিয়ার ব্যবহার করে, নিজেদের এখতিয়ার প্রয়োগ করেই একেবারে যাকে মনে হয়েছে তাকে একটি নির্দিষ্ট পদে পাঠিয়ে দিয়েছে বা রদবদল করেছে এবং সেটা এখতিয়ার আছে বলেই করতে পেরেছে বলেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু একটা বিষয় দেখতে পাওয়া যাচ্ছে যে কমিশনের পদক্ষেপ এবং তারপরে মুখ্যমন্ত্রীর যে প্রতিক্রিয়া, তাতে একটা বিষয় পরিষ্কার যে মুখ্যমন্ত্রীর এতে সমস্যা হয়েছে। রাজ্যের আমলারা তারা কে কোথায় কাজ করবেন সেটা নিয়ে রাজ্য সরকারের একটা পছন্দ অপছন্দ থাকতেই পারে, কিন্তু আমলারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেলে রাজ্যের শাসক দলের নির্বাচনে কেন সমস্যা হবে? নির্বাচনে সমস্যার ক্ষেত্রে যদি একটা আমলা অন্য জায়গায় গিয়ে সে যদি ভালো কাজ না করে সেটা তো তখন নির্বাচন কমিশনের দায়িত্ব, সেই আমলা যদি ভুল কাজ করে তাহলে সেই কাজটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব, কারণ এখন ভোটের অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পর এটা তো তদারকি সরকার। তাহলে কোনো জায়গায় যদি আইন শৃঙ্খলার অবনতি হয় তাহলে নির্বাচন কমিশন যে ব্যক্তিকে আইন শৃঙ্খলার মোতায়েনের জন্য যাকে দায়িত্ব দিয়েছে সেই ব্যক্তি যদি অপারগ হন সেটা তার গাফিলতি, তার ব্যর্থতা বা তার সীমাবদ্ধতা এবং তার জন্য দায়ী থাকবেও নির্বাচন কমিশন। তাহলে রাজ্য সরকারের এত সমস্যা হচ্ছে কেন? এখানেই মনে হচ্ছে যে এদের ভূমিকা নিশ্চয়ই তার মানে নিরপেক্ষ ছিল না, প্রশ্নাতীত ভাবে নিরপেক্ষ ছিল না, তারা নিশ্চয়ই রাজ্য সরকারের হয়ে কাজ করতেন, কিন্তু এটা তো হওয়া কাঙ্ক্ষিত নয়। নির্বাচন যখন হবে তখন শাসক দলের হয়ে বা যে কোনো রাজনৈতিক দলের হয়ে তাদের কর্মীরা কাজ করবেন, আমলারা কেন কাজ করবেন, পুলিশ কেন কাজ করবে? প্রশ্ন তো উঠে যাচ্ছে এখানেই যে ভোটে কি তাহলে রাজ্য সরকার আমলার পুলিশ দিয়ে ভোট করাতো, সেখানে কি রাজ্যের কর্মীদের মানে শাসক দলের কর্মীদের কোনো ভূমিকা নেই, নাকি সবাইকে নিয়ে একসাথে এই ভোটটা হতো? এবং সেইখানেই ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী, তার ক্ষুব্ধ হওয়া খুব স্বাভাবিক নয়। ফলে খুব স্বাভাবিকভাবেই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোট কেমন হবে তা নিয়ে একটা সংশয় থাকছে। কারণ এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যদি ক্ষুব্ধ হন এবং তার যদি সংশয় হয় যে তার দলের ভোটটা তিনি যেমন ভাবে চেয়েছিলেন আমলা পুলিশ এবং নিজের দলের কর্মীদের সকলকে নিয়ে একসঙ্গে একটা ভোট হবে, যে ভোটটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসেরই সুবিধে হবে, সেটা যদি তিনি মনে করেন না হয় তাহলে কিন্তু ভোটে একটা অশান্তির আশঙ্কা তৈরি হয়। আমরা জানি না কমিশন কতটা সেই আশঙ্কাকে শেষ করতে পারবে বা আশঙ্কাটা বন্ধ করতে পারবে তাদের পদক্ষেপের মাধ্যমে,
কিন্তু একটা বিষয় ঠিক, যে কমিশনের তৎপরতায় শাসক দলের যে সমস্ত বিরোধী মনোভাবাপন্ন ভোটাররা রয়েছেন তারা একটা আস্থা পেতে পারে নির্বাচন কমিশনের ওপর, যে অন্তত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার একটা স্বপ্ন দেখতে পারেন, যেটা এই রাজ্যে এত রক্তপাত হয়েছে আমরা নির্বাচনের সময় দেখেছি, নির্বাচনে হিংসা এবং পশ্চিমবঙ্গ কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় এই রাজ্যবাসী আগামী নির্বাচনে এই 23শে এপ্রিল এবং 29শে এপ্রিলের যে 2 দফায় নির্বাচন, সেই নির্বাচন যাতে রক্তপাতহীন হয় তার জন্য একটা স্বপ্ন দেখতে পারেন, যে 2000 কোম্পানি ফোর্স আছে এবং যাদেরকে এই ফোর্সের মাথায় আনা হয়েছে যাতে ফোর্সটাকে পরিচালিত করা যায়, সেই সমস্ত ব্যক্তি তারা নিরপেক্ষভাবে নির্বাচন কমিশনের দ্বারা তাদের পোস্টিং হয়েছে। ফলে তারা কোনো একটি রাজনৈতিক দলের পক্ষপাত দুষ্ট হয়ে কাজ করবে না, বরং মানুষের সুষ্ঠুভাবে স্বচ্ছভাবে একটা নির্বাচন করার জন্য তারা সচেষ্ট থাকবেন। ফলে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার বিষয়ে একটা আস্থা পাবে, এই আস্থাটা ফিরতে পারে। অন্তত এটা মনে হতেই পারে যে একটা সুষ্ঠুভাবে স্বচ্ছ নির্বাচন হবে। রাজ্যবাসী সেটাই চায়, তাতে অন্তত কোনো সন্দেহ নেই, কিন্তু সেটা শেষ পর্যন্ত হবে কিনা আমরা জানি না, কারণ এর আগেও আমরা দেখেছি কেন্দ্রীয় বাহিনী বিপুল সংখ্যক এসছে কিন্তু চলে গিয়েছে হাজারদুয়ারি ঘুরতে। নির্বাচন পর্যবেক্ষক এসেছেন কিন্তু তিনি ভোট কেন্দ্রে না গিয়ে তিনি হোটেলে কাটিয়েছেন, এবং কারা তার সঙ্গে ছিলেন সে নিয়েও রাজ্যবাসীর কিছু অভিজ্ঞতা রয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কি হবে পরের কথা, কিন্তু এই মুহূর্তে যে পদক্ষেপগুলো হচ্ছে সেটা থেকে অন্তত রাজ্যবাসীর একটা ধারণা তৈরি হতে পারে, একটা স্বপ্ন দেখতে পারেন যে আগামী 2 দফায় যে নির্বাচন সেই নির্বাচনটা সুষ্ঠুভাবে হবে। আমরা সেভাবেই চাই, তাতে যে দল ক্ষমতায় আসুক। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আমার এই ভিডিও, এবং সেক্ষেত্রে আমি আগামী দিনেও বেশ কিছু ভিডিও করব। বিজেপি বাম তাদেরও প্রার্থী তালিকা বেরোচ্ছে, তাদের প্রার্থী তালিকা নিয়েও অবশ্যই ভিডিও করব। আমি আশা করব আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমার কমেন্ট বক্সে লিখুন। জেলাওয়ারি তথ্য পরিসংখ্যানও তুলে ধরার ইচ্ছে রয়েছে। আপাতত আজকের মতো এ পর্যন্তই, এখানেই শেষ করছি। নমস্কার।